নমস্কার সকলকে। আজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার বেশ ভালো লাগবে। সকালবেলায় উঠে, অবশ্য খুব সকাল নয়, 9টা থেকে 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। শীতকাল মানে একটু ঘোরাফেরা তো হবেই। আর আজ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা ভীষণ সুন্দর। আর আমি হলদিয়াতে থাকি, তো হলদিয়ার থেকে খুবই কাছে একটা বেশ সুন্দর জায়গায় আমরা যাচ্ছি। আশা করি এই জায়গাটা আপনাদের সকলের বেশ ভালো লাগবে। আজ আমরা যাচ্ছি দেউলটি। দেউলটি হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত। সেখানে আছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি। উনি ওনার জীবনের লাস্ট 12 বছর, মানে শেষ জীবনের 12টা বছর ওই বাড়িতেই কাটিয়েছেন। অনেক দিন থেকে ইচ্ছা ছিল এখানে যাব। আজ সুযোগ যখন হয়ে গেল তখন বেরিয়ে পড়েছি। এখান থেকে মানে হলদিয়া থেকে দেউলটি যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট মতো। ওই এখান থেকে বাই কার 63 কিলোমিটার মতো। আপনারা যারা কলকাতা থেকে আসতে চান তারাও হাওড়া স্টেশন থেকে যে কোনো মেদিনীপুরগামী যে লোকাল ট্রেনগুলো আছে সেই ট্রেন ধরলেই আপনারা কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে দেউলটি স্টেশন পৌঁছে যাবেন। স্টেশনে নেমেই সেখান থেকে জাস্ট 3 থেকে 4 কিলোমিটার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আপনারা টোটো ধরে খুব সহজেই চলে আসতে পারেন। আমরা যেহেতু একটু দেরি করে বেরিয়েছিলাম, তাই যখন কোলাঘাট পৌঁছালাম ততক্ষণে লাঞ্চ আওয়ার হয়ে গেছে। বিখ্যাত যে শেরে পাঞ্জাব বলে ধাবাটি আছে, ভাবলাম সেখানেই আজকের দুপুরে খাওয়া দাওয়াটা সেরে তারপরেই শান্তিতে চলে যাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। কোলাঘাটের এই শেরে পাঞ্জাব ধাবাটিও কিন্তু ভীষণ সুন্দর। এখানকার পরিবেশ কিন্তু বেশ ভালো। এখানে ভেতরে প্রচুর এরিয়া, অনেকটা ফাঁকা জায়গা, ভীষণ ভালো লাগে এখানে এলে। আমরা মাঝে মধ্যেই যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করি শেরে পাঞ্জাবেই ঢুকে হয় ব্রেকফাস্ট কিংবা দুপুরে খাওয়া দাওয়া করে থাকি। তো আমরা ভেতরে এসে গেছি। এখানকার পরিবেশ ভীষণ ভালো। তো প্রথমেই আমরা এখানে একটুখানি ফিশ কাবাব নিয়ে নিয়েছি, যেটা অসাধারণ খেতে ছিল, অসম্ভব সুন্দর। আপনারা এলে একবার ট্রাই করবেন। আর তারপরে নিয়ে নিয়েছিলাম একটু মিক্স হাক্কা নুডলস আর তার সঙ্গে চিকেন মাঞ্চুরিয়ান। দুপুরে খাওয়া দাওয়াটা খুবই ভালো হলো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে বেরিয়ে পড়েছি। এখন দুপুরবেলার এই মিষ্টি মিষ্টি সুন্দর যে রোদটা গায়ে পড়ছে, খুবই ভালো লাগছে। শীতের দুপুরে এই শহরের কোলাহল থেকে একটু দূরে, একটু গ্রাম্য পরিবেশে চুপচাপ ছিমছাম একটুখানি যদি আপনারা ঘুরতে চান, তাহলে আমি বলবো এই দেউলটি বা শরৎচন্দ্র কুটি হচ্ছে একদম পারফেক্ট। শরৎকুটির ঠিক পাশ দিয়ে বয়ে যাচ্ছে প্রাকৃতিক শোভাপূর্ণ রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদী পার হয়ে তারপরে শরৎকুটিতে তখনকার দিনে বিপ্লবীরা আসতেন ওনার সঙ্গে আলোচনা করতে ওনার বাড়িতে। তো চলুন যাওয়া যাক সেই ঐতিহাসিক বাড়িতে। 2001 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই বাড়িটিকে হেরিটেজ প্রপার্টি হিসাবে ঘোষণা করেছিলেন। আর সকালবেলায় এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি মানে খোলা থাকে 10টা থেকে, সকাল 10টা থেকে 12টা অবধি। আর দুপুরবেলা বা বিকেলবেলায় 3:30 থেকে 5:30 অবধি। গ্রীষ্মকালে এই টাইমটা একটু চেঞ্জ হয়ে যায়। বিকেলবেলায় 3:30 না হয়ে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। তো একদিনে ট্যুর প্ল্যান আপনারা কিন্তু করতেই পারেন। অসম্ভব সুন্দর, ভীষণ ভালো লাগা এই পরিবেশ। তো শহর থেকে একটু দূরে নিরিবিলিতে সময় কাটাতে আপনারা কিন্তু একদিনের ট্যুর প্ল্যান এখানে করতেই পারেন। খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ। আর এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, দোতলা বাড়ি। বাড়িটি খুবই সুন্দর, খোলা বারান্দা। আর উনি ওনার জীবনের শেষ 12টা বছর এখানেই কাটিয়েছেন। উনি যখন এখানে থাকতেন তখন রূপনারায়ণ নদী কিন্তু ওনার বাড়ির একদম সামনে দিয়ে যেত। এখন সময়ের সঙ্গে সঙ্গে নদী তার নিজের গতিপথ অনেকটা চেঞ্জ করে নিয়েছে। এখন ওনার বাড়ির থেকে 2 মিনিট হেঁটে গিয়ে তারপরে নদী পাওয়া যায়।
মেন গেটে ঢোকার পরে ঠিক বাঁ দিকে বাগানের ঠিক মাঝ বরাবর ওখানে ওনার একটা আবক্ষ মূর্তি রাখা আছে। এখন এই বাড়িটার দেখাশোনা ওনার নাতি মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি জয় চট্টোপাধ্যায় করে থাকে। ওনারা এখানে থাকেন না, ওনারা কলকাতায় থাকেন। এখানে কেয়ারটেকার আছে, তারাই এই বাড়িটা দেখাশোনা করে। টালির চাল দেওয়া এই দোতলা বাড়িটা কিন্তু বেশ সুন্দর আর ছিমছাম। 1876 সালে 15 সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। উনি কিন্তু এখানে জন্মগ্রহণ করেননি, ওনার কিন্তু আসল বাড়ি হচ্ছে হুগলি জেলায়। চলুন এবার বাড়ির ভেতরটা একটু খুব ভালোভাবে ঘুরে নিই আমরা। সামনে বারান্দা থেকে ঠিক বাঁ হাতে এই রুমের মধ্যেই বসে উনি সাহিত্য চর্চা করতেন। সামনে যে চেয়ারটা আছে ওখানে বসেই উনি লিখতেন। এগুলো দেখতে দেখতে গা পুরো শিউরে উঠছে, আর জাস্ট মনে করতে এতটাই ভালো লাগছে যে এখানে বসেই উনি কিন্তু ওনার এত ভালো ভালো যে উপন্যাস সেগুলো লিখেছেন, যেমন রামের সুমতি, অভাগীর স্বর্গ, মহেশ, এই সব কিছু কিন্তু এখানেই লিখেছেন। আর এর পরেই হচ্ছে পাশের রুম, পাশের এটা হচ্ছে বৈঠকখানা। চলুন এখানে কোথায় কি আছে ওনাদের কেয়ারটেকারের কাছ থেকে শুনুন। এই যে ঘড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 100 বছর পুরনো ঘড়ি। এই ঘড়িটাতে একবার দম দিলে মানে দিনে একবার দম দিলে 7 দিন আর দম দিতে হয় না। এখনো কিন্তু এই ঘড়িতে একদম ঠিকঠাক টাইমই দেখায়। পাশের সোফাতে যে শালটা ঢাকা দেওয়া আছে সেই শালটা ওনারই শাল। আর এই যে পাশে বসার জায়গাটা, এখানে তখন নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সকলে এসে ওনার সঙ্গে কথা বলতেন। বাড়ির পেছনের দিকে একটা রাস্তা আছে, ওনারা কিন্তু রূপনারায়ণ নদী পেরিয়ে ওই রাস্তা দিয়েই এই বাড়িতে তখন আসতেন। আর এই চেয়ারে বসে উনি তখন বিনা পয়সায় চিকিৎসা করতেন। উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই ঘরেরই আর একটা সাইডে রয়েছে ঠাকুর ঘর, ওখানে এই ঠাকুরের নিত্য পুজো এখনো হয়। এই রাধা গোবিন্দের মূর্তি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওনাকে দিয়ে গেছিলেন যখন উনি গ্রেপ্তার হয়েছিলেন। সেই তখন থেকে নিত্য পুজো হয়, এখনো অবধি একই নিয়ম পালন করা হয়। আমরা কথা বলতে বলতে চলে এসেছি দোতলার বারান্দায়। এত সুন্দর চারিদিক খোলা বারান্দা, মাঝখানে দুটি ঘর। ঘরের ভেতরে ঢোকার অবশ্য পারমিশন আমাদের নেই, এগুলো বন্ধ থাকে। ওই জানলাগুলো খোলা আছে, জানলার ভেতর থেকেই আমাদেরকে দেখতে হয়। এখানে ওনাদের ব্যবহার করা সব জিনিসপত্র রাখা আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গত হওয়ার পরেও বিগত 23 বছর ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী এখানেই থাকতেন। ওপরের বারান্দা থেকে সামনের বাগানের দৃশ্য দেখতে দেখতে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, চোখ প্রাণ সব কিছুই যেন জুড়িয়ে যাচ্ছে। আর সামনে যে পুকুরটা আপনারা দেখলেন, সেই পুকুরেই থাকতো দুটি বড় মাছ। একজনের নাম ছিল গণেশ আর একজনের নাম ছিল কার্তিক। দুই মাছের নাকে নোলক পরানো থাকতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খাবার দেওয়ার সময় যারই নাম ধরে ডাকতো সেই নাকি হাজির হতো খাবার খাওয়ার জন্য। উনি যখন এই বাড়িতে থাকতেন তখন এই সামনের বাঁশঝোড় আর ওই সামনের যে প্রাচীরটা সেটা ছিল না। আর ঠিক এই প্রাচীরের পাশের যে রাস্তাটা সেখান দিয়েই বয়ে যেত রূপনারায়ণ নদী। এখন অবশ্য একটু দূরে হয়ে গেছে নদীটা, আপনাদেরকে একটু পরে সেই নদীতে নিয়ে যাব।
বাড়ির এই পেছনের দিকে এই কালো রঙের এটা ছিল একটা ধানের গোলা, আর ঠিক এই বাঁশঝোড়ের নিচে ছিল একটা রান্নাঘর। ৭৮-এ যে ভয়ানক বন্যা হয় তাতে এই রান্নাঘরটা ভেঙে যায়, আর পেছনের দিকের এই রাস্তা দিয়েই কিন্তু তখন বিপ্লবীরা আসা যাওয়া করত। বাড়ির বাঁদিক বরাবর যেখানে প্রচুর বাঁশ গাছ ছিল, ঠিক তার পাশেই লেখক এবং তার দ্বিতীয় স্ত্রী এবং তার ভাইয়ের সমাধি এখানে রাখা আছে। এখানেই তাদেরকে সমাধিস্থ করা হয়েছিল। শরৎকুটি থেকে আমরা বেরিয়ে পড়েছি আর হাঁটাও শুরু করে দিয়েছি। বেশিক্ষণ লাগবে না, 2 মিনিটের মধ্যেই আমরা কিন্তু রূপনারায়ণ নদীর ধারে একদম পৌঁছে যাব। এই রূপনারায়ণ নদীর ধারে অনেক জায়গা আছে যেখানে কিন্তু মানুষজন পিকনিক করতেও আসে। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর এখানে যারা স্থানীয় আছে তারা কিন্তু সামনে ওখানে শীতকালীন প্রচুর সবজি লাগিয়েছে, শাক সবজি সব রকমই আছে। আর এই যে ক্ষেত আছে তার পাশেই যে জায়গাটা, সেখানেই কিন্তু পিকনিক স্পট। আমরা যেদিন গেছিলাম সেদিন অনেকেই এসেছিল পিকনিক করার জন্য, আর শীত যত পড়বে পিকনিক করার মজা তো ততই বেশি। তো আপনারা চাইলে এখানে কিন্তু পিকনিক করতে আসতেই পারেন। এই হচ্ছে রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদীর সূর্যাস্ত কিন্তু খুবই বিখ্যাত, অসম্ভব ভালো লাগে। আমাদের শরৎকুঠি ঘোরা হয়ে যাওয়ার পরে একটু অপেক্ষা করছিলাম যে একটু পরেই কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে পড়বে, তখন আমরা এখানে সূর্যের অস্ত যাওয়া দেখে তারপরেই বাড়ি ফিরব। সূর্যি মামা এবার নিজের বাড়ি যাওয়ার পথে পা বাড়িয়ে দিয়েছে, আমরাও এবার কিন্তু আমাদের বাড়ির পথে পা বাড়াবো। কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবেন, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। পরে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনবো। আজ তাহলে আসি।